আসসালামু আলাইকুম। এসএসসি 2027 এবং 2028 এর ভাইয়া এবং আপুরা, তোমরা জানো আমরা গত ক্লাসে রাইট ফর্ম অফ ভার্বের প্রথম পার্ট নিয়ে আলোচনা করেছিলাম এবং ওই পার্টটা আমরা অনেক সহজ করে বুঝেছিলাম। সেই সাথে ওই পার্টের প্রত্যেকটা নিয়মের পর আমরা যে এক্সাম্পল গুলো প্র্যাকটিস করেছি সেই সবগুলো ছিল কি বোর্ড কোশ্চেন। ঠিক একইভাবে আজকে আমরা পার্ট 2 তেও যতগুলো নিয়ম পড়বো ওই প্রত্যেকটা নিয়মের পর যে এক্সাম্পল গুলো আমরা প্র্যাকটিস করবো ওই প্রত্যেকটা প্র্যাকটিস হবে কি আমাদের বোর্ড কোশ্চেন। এর ফলে আমরা যতগুলো নিয়ম শিখবো সেই নিয়মের উপর যখন আমরা বোর্ড কোশ্চেন গুলো প্র্যাকটিস করব তখন দেখবা যে তোমার একাধারে নিয়মও শেখা হচ্ছে, সেই সাথে তোমার বোর্ড কোশ্চেন গুলো কি কমপ্লিট হয়ে যাচ্ছে। তাহলে আজকে আমরা বেশি কথা না বলে আমাদের ক্লাসের মেইন পার্টে চলে যাব। আচ্ছা, আমরা আমাদের ক্লাসের মেইন পার্টে চলে আসছি। দেখো, গত ক্লাসে আমরা রুল 11 পর্যন্ত পড়ছিলাম। আজকে আমরা কি 12 নম্বর রুল থেকে পড়া শুরু করবো। দেখো, 12 নম্বর রুলে কি বলছে, মডাল অক্সিলারি এর ব্যবহার। মডাল অক্সিলারি মানে ভার্বটার ব্যবহার এই রাইট ফর ভার্বের সব থেকে সহজ একটা নিয়ম এবং সব থেকে কমন একটা নিয়ম। কি সেটা? বাক্যে মডাল অক্সিলারি ভার্ব যেমন ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, ওট টু, এই মডাল ভার্ব কোনগুলো আমরা সকলেই জানি। এই মডাল ভার্ব গুলোর পরে সবসময় আমাদের মনে রাখতে হবে একটা ভার্বের বেস ফর্ম বসবে। তাহলে কি মডাল ভার্বের পরে সবসময় কি বসবে? ভার্বের বেস ফর্ম। তাহলে এই নিয়ম আমার এত বেশি পড়ার দরকার নাই, আমরা জাস্ট মুখে মুখে এতটুকু মনে রাখবো যে সবসময় রাইট ফর্ম অফ ভার্বে বা যে কোনো একটা প্যাসেজে যদি মডাল ভার্ব থাকে এবং এরপরে যদি কোনো ভার্ব বসে তাহলে সেটা কি বসবে? সেই ভার্বটা সবসময় ভার্বের বেস ফর্ম হিসাবে বসবে। যেমন আমরা এক্সাম্পলে যদি যাই, দেখো হি ক্যান ড্যাশ ইংলিশ। এই যে দেখো, ক্যান হলো কি এখানে মডাল ভার্ব, আমরা মডাল ভার্বটা আইডেন্টিফাই করছি। এখন এইখানে যে ভার্বটা বসবে আমাদের সেটা সবসময় কি হবে? সেটা সবসময় বেস ফর্মে হবে। তাহলে স্পিকের বেস ফর্ম কি? স্পিকের বেস ফর্ম হলো স্পিক। তাহলে আমাদের রাইট আনসার কি হবে? স্পিক। আচ্ছা দেখো, এখন 2 নাম্বার এক্সাম্পলে যদি আমরা আসি, ইউ মাস্ট ড্যাশ ইউর প্যারেন্টস। দেখো তো এখানে মাস্ট কি একটা মডাল ভার্ব, আর আমরা জানি সবসময় মডাল ভার্বের পরে যদি কোনো ভার্ব বসে সেটা সবসময় কি হবে? সেটা সবসময় ভার্বের বেস ফর্ম বসবে মডাল ভার্বের পর। তাহলে এখানে ওবির পরে আমাদের কি বসবে? এখানে ওবি একটা ভার্ব, এই ভার্বের বেস ফর্ম কোনটা? এই ভার্বের বেস ফর্ম হলো ওবি। তাহলে আমাদের রাইট আনসার কি হবে? ওবি। এখন আমাদের 3 নাম্বার एग्जांपल কি বলছে, উই শুড ড্যাশ দা পোর। আচ্ছা দেখো তো, শুড এখানে কি? শুড এখানে হলো মডাল ভার্ব, আর আমরা জানি মডাল ভার্বের পর যদি কোনো ভার্ব বসে সেটা সবসময় কি বসবে? সেটা সবসময় বেস ফর্মে বসবে। তাহলে এখানে হেল্প আছে, হেল্পের বেস ফর্ম কি? হেল্পের বেস ফর্ম হলো হেল্প। তাহলে আমাদের সঠিক আনসার কি হবে? হেল্প। এখন আমরা যদি 4 নাম্বার एग्जांपले চলে আসি, দে মে ড্যাশ টুডে। এই যে মে, আমরা মডাল ভার্ব আইডেন্টিফাই করে ফেলছি, মানে কি আমাদের আনসার পেয়ে গেছি। আমরা মডাল ভার্ব আইডেন্টিফাই করলাম, মে এখানে কি একটা মডাল ভার্ব, আর আমরা জানি মডাল ভার্বের পর যদি কোনো একটা ভার্ব বসে সেটা সবসময় কি বসবে? সেটা সবসময় বেস ফর্মে বসবে। তাহলে এখানে কামের বেস ফর্ম কি? কাপ। তাহলে আমাদের সঠিক আনসার কোনটা হবে? কাম। তাহলে আমরা এই 12 নাম্বার যে রুলটা ছিল এটা খুব ইজি একটা রুল ছিল, তাই আমরা এটাতে খুব বেশি সময় নষ্ট করব না। আমাদের যে রুলগুলো বা যে নিয়মগুলো একটু বেশি ডিফিকাল্ট মনে হবে বা গতানুগতিক যে নিয়মগুলো আমরা সবসময় পড়ি না বা যেগুলো আমাদের সবসময় পড়া হয় না, যেগুলো আমাদের একটু কঠিন মনে হয়, সেগুলোতে আমরা বেশি সময় দিব যাতে আমরা ওইগুলো ভালোভাবে এবং সহজভাবে বুঝতে পারি এবং পরীক্ষার হলে ওই নিয়মগুলো থেকে যখন আমাদের কোশ্চেন আসবে তখন যাতে আমরা খুব সহজে আনসার করতে পারি। তাহলে আমরা 12 নম্বর রুলটা খুব ভালোভাবে পড়লাম। এখন আমরা কি পরের রুলসে চলে যাব। আচ্ছা, আমরা পরের রুলসে চলে আসছি। দেখি পরের রুলসে কি বলছে। রুল 12 পরিশিষ্ট, মানে একটু আগে যে রুলসটা পড়লাম ওটারই একটু অবশিষ্ট অংশ বাকি আছে, সেটা কি দেখি তো। মডাল অক্সিলারি ভার্ব প্যাসিভ সেন্টেন্সের ক্ষেত্রে। আচ্ছা দেখো, আমরা একটু আগে কি পড়লাম যে মডাল ভার্বের পর যদি কোনো একটা ভার্ব বসে ওই ভার্বটা সবসময় কি হবে? ওই ভার্বটা সবসময় ভার্বের বেস ফর্মে বসবে। ওই মানে রুলস এটা সবসময় ঠিক আছে, কিন্তু প্যাসিভ সেন্টেন্সের ক্ষেত্রে রুলস একই, কিন্তু তোমাদের একটু ভালোভাবে বুঝতে হবে, নাহলে তোমরা এটা পেজ বানায় ফেলবা। যে মানে মডাল অক্সিলারি ভার্বের পর সবসময় ভার্বের বেস ফর্মই বসবে, কিন্তু প্যাসিভ সেন্টেন্সের ক্ষেত্রে, প্যাসিভ সেন্টেন্স কোনগুলো? আমরা জানি যে সেন্টেন্সের সাবজেক্ট কোনো কাজ করতে পারে না বরং সাবজেক্টকে দিয়ে কাজ করানো হয়, সেই সকল মানে সেন্টেন্সকে কি বলা হয়? প্যাসিভ সেন্টেন্স। আর প্যাসিভ সেন্টেন্সের স্ট্রাকচার কি জানো? প্যাসিভ সেন্টেন্সের স্ট্রাকচার হলো একটা বি ভার্ব বসবে, এরপরে ভার্বের ভি থ্রি ফর্ম বসবে। আর বি ভার্ব কোনগুলো? এম ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো কি বি ভার্ব। আর এইগুলো যেহেতু বি ভার্ব, এম ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলোর বেস ফর্ম কি? এগুলোর বেস ফর্ম হলো এই বি, এই ওয়ার্ডটা। তাহলে এই রুলসটা যদি আমরা আবার দেখি কি বলছে, বাক্যটি যদি প্যাসিভ হয় তবে ওই মডাল ভার্বগুলোর পর একটি বি বসবে, এই ওয়ার্ডটা বসবে, এবং মূল ভার্বটির ভি থ্রি ফর্ম বসবে। রুলস কিন্তু একটাই, যে মডাল ভার্বের পর কি বসবে?
একটা বি বসবে। আমরা কি জানি মডাল ভার্বের পর সবসময় একটা ভার্বের বেস ফর্ম বসে, আর প্যাসিভ সেন্টেন্সের স্ট্রাকচার হলো একটা বি ভার্ব বসবে, এরপরে কি বসবে বি থ্রি ফর্ম বসবে। কিন্তু মডাল ভার্ব যদি পূর্বে বসে তাহলে আমাদের কি এই বি ভার্বের কি একেবারে বেস ফর্মটা বসানো লাগবে, আর বি ভার্বের বেস ফর্ম কোনটা এই বি। এর জন্যই বলছে যে তোমরা এত কিছু না বুঝে এইভাবে বুঝতে পারো যে মডাল অক্সিলারি ভার্ব যদি কোনো প্যাসিভ সেন্টেন্সে থাকে তাহলে ওই সেন্টেন্সের স্ট্রাকচার হবে মডাল ভার্বটা বসবে, এরপরে বি বসবে, এরপরে যে মূল ভার্বটা থাকবে ওটার কি ভি থ্রি ফর্ম বসবে। এখন আমরা যদি এক্সাম্পলে যাই তাহলে আমরা কি আরো সহজে বুঝতে পারবো। যেমন দেখো এখানে কি বলছে, ইট ক্যান ড্যাশ এট এনি টাইম। সেন্টেন্সটা প্যাসিভ, মানে কি ইট ক্যান, ধরো যে এখানে ডো আছে, ইট ক্যান ডো এট এনি টাইম, এটা কি যে কোনো সময় করা যেতে পারে। সাবজেক্টের কি, সাবজেক্টের কোনো কাজ করার কোনো সামর্থ্য নাই, বরং সাবজেক্টকে দিয়ে কাজ করানো হয়। তাহলে এখানে কি হয়েছে, এটা প্যাসিভ সেন্টেন্স। যেহেতু এটা প্যাসিভ সেন্টেন্স তাহলে এখানে কি আছে মডাল ভার্ব আছে। মডাল ভার্বের পর কি বসে সবসময় ভার্বের বেস ফর্ম বসে, কিন্তু সেন্টেন্সটা যেহেতু প্যাসিভ তাহলে আমাদের কি করতে হবে শুধু একটা বি বসাতে হবে আগে, এরপরে যা আছে যেভাবে, এরপরে কি বসাবো শুধু একটা বি বসাবো, এরপরে ভার্বের ভি থ্রি ফর্মটা বসায় দিব। যেমন ইট ক্যান আছে, এরপরে আমরা বি বসাবো, এরপরে ডু এর ভি থ্রি ফর্ম কি ডু ডিড ডান, তাহলে এরপরে আমরা কি বসাবো ডান বসাবো। তাহলে আমাদের সঠিক আনসার হবে বি ডান। কেন ডান হলো, কারণ সেন্টেন্সটা প্যাসিভ এবং কি এই সেন্টেন্সে মডাল ভার্ব আছে। তাহলে কোনো প্যাসিভ সেন্টেন্সে যদি মডাল ভার্ব থাকে তাহলে এরপরে বি বসবে এবং এরপরে যে মানে মেইন ভার্বটা থাকবে ওটার কি ভি থ্রি ফর্ম বসবে। তাহলে আমরা এক নম্বর এক্সাম্পলটাও সহজ করে বুঝে গেলাম। এখন আমরা দুই নম্বর এক্সাম্পলে যাবো। কি বলছে, দ্য ওয়ার্ক উইল ড্যাশ সুন। আচ্ছা ধরো যে এখানে ফিনিশই আছে, দ্য ওয়ার্ক উইল ফিনিশ সুন, মানে কি কাজটি খুব শীঘ্রই শেষ হবে। আচ্ছা দেখো তো কাজের কি কোনো কিছু করার যোগ্যতা আছে? কাজটা কে করবে? মানুষ করবে। তাহলে কাজের তো নিজের কোনো যোগ্যতা নাই, তার মানে কি সাবজেক্ট কোনো কাজ করতে পারে না। সেন্টেন্সটা কি, সেন্টেন্সটা হলো একটা প্যাসিভ সেন্টেন্স, আর প্যাসিভ সেন্টেন্সে এই দেখো কি আছে উইল। উইল মানে কি মডাল ভার্ব। তাহলে প্যাসিভ সেন্টেন্সে যদি মডাল ভার্ব থাকে তাহলে স্ট্রাকচার কি হবে, এই উইলের পরে একটা বি বসবে, এরপরে যে ভার্বটা থাকবে ওটার ভি থ্রি ফর্ম বসবে। তাহলে উইলের পরে আমরা বি বসালাম এবং এই যে ফিনিশের ভি থ্রি ফর্ম কি ফিনিশড। তাহলে আমরা এখানে আনসারটা কি হবে বি ফিনিশড। কেন হলো, কারণ সেন্টেন্সটা প্যাসিভ এবং কি এই সেন্টেন্সে একটা মডাল ভার্ব আছে, আর মডাল ভার্বের পর আমরা জানি বি বসে, এরপরে কি বসে মেইন ভার্বের ভি থ্রি ফর্ম বসে। তাহলে দুই নাম্বার এক্সাম্পলটা আমরা সহজভাবে বুঝে গেলাম। এখন তিন নাম্বার এক্সাম্পলে আসি, দেখি কি বলছে, দ্য লেটার মাস্ট ড্যাশ টুডে। আচ্ছা দেখো তো দ্য লেটার মাস্ট, ধরো যেখানে রাইট আছে রাইট টুডে, মানে কি লেটারটি আজকের মাঝে কি লিখতে হবে। আচ্ছা লেটার তো নিজে নিজে কি লেটার কি লেখা হয়ে যায় না, লেটার কারো লিখতে হয়, মানে কি সাবজেক্টের কোনো কাজ করার ক্ষমতা নাই। তার মানে কি সেন্টেন্সটা হলো আমাদের প্যাসিভ সেন্টেন্স, আর এই প্যাসিভ সেন্টেন্সে কি আছে মাস্ট আছে। তার মানে কি মাস্ট কি একটা মডাল ভার্ব, আর আমরা জানি মানে প্যাসিভ সেন্টেন্সে যদি মডাল ভার্ব থাকে তাহলে স্ট্রাকচার কি হবে, এই মডাল ভার্বের পর একটা বি বসবে, এরপরে যে মেইন ভার্বটা থাকবে ওটার ভি থ্রি ফর্ম বসবে। তাহলে আমাদের সঠিক আনসার কি হবে, মাস্টের পরে আমরা বি বসাবো, আর রাইটের ভি থ্রি ফর্ম কি রাইট রোট রিটেন, তাহলে আমাদের ভি থ্রি ফর্ম হবে রিটেন। আমাদের সঠিক আনসার কি হবে বি রিটেন। তাহলে আমরা 12 নম্বরের যে অবশিষ্ট রুলসটা ছিল বা নিয়মটা ছিল ওইটাও আমরা সহজ করে বুঝে গেলাম। এখন কি আমরা পরের নিয়মে চলে যাব। আচ্ছা আমরা পরবর্তী নিয়মে চলে আসছি, দেখি পরবর্তী নিয়মে কি বলছে। হেয়ার দেয়ার দ্বারা শুরু হওয়া বাক্যের ক্ষেত্রে কি হবে, হেয়ার বা দেয়ার দ্বারা বাক্য শুরু হলে ভার্বটি পরবর্তী নাউন অথবা সাবজেক্ট অনুযায়ী বসে। অর্থাৎ নাউন যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব হবে কি সিঙ্গুলার, আর নাউন বা ওই সাবজেক্টটা যদি প্লুরাল হয় তাহলে ভার্বটা কি হবে প্লুরাল। আচ্ছা বাংলাটা আমাদের বোঝার দরকার নাই, সহজভাবে বুঝো যে কোনো একটা সেন্টেন্স যদি এই হেয়ার অথবা দেয়ার দ্বারা শুরু হয়, কোনো একটা সেন্টেন্স যদি এই হেয়ার অথবা দেয়ার দ্বারা শুরু হয় তাহলে ওই সেন্টেন্সের ভার্বটা নির্ভর করবে এই হেয়ার এবং দেয়ারের পরে একটা নাউন অথবা সাবজেক্ট থাকবে। ওই নাউন অথবা সাবজেক্টের উপর কি এই সেন্টেন্সের ভার্বটা নির্ভর করবে। ওই নাউন অথবা সাবজেক্টটা যদি কি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটাও কি হবে সিঙ্গুলার হবে, আর পরবর্তী নাউন বা সাবজেক্টটা যদি প্লুরাল হয় তাহলে কি ভার্বটা কি হবে প্লুরাল হবে। আচ্ছা আমরা एग्जांपले যখন যাব তখন আমরা আরো খুব সহজে বুঝতে পারবো। যেমন দেখো এখানে কি বলছে, দে আর ড্যাশ এ কিং। আচ্ছা দেখো তো সেন্টেন্সটা কি দিয়ে শুরু হইছে, দে আর দিয়ে শুরু হইছে। আচ্ছা এখানে যে আমাদের বি ভার্ব বসাইতে বলছে, আমরা কোন বি ভার্বটা বসাবো এটা নির্ভর করে এইটার উপরে যে পরবর্তী সাবজেক্ট অথবা কি নাউনের উপর। এই যে পরবর্তী সাবজেক্টটা আছে এ কিং, এ কিং সিঙ্গুলার না প্লুরাল, এ কিং মানে কি একজন রাজা, এটা কি একটা সিঙ্গুলার, তার মানে আমাদের কি এখানে এমন একটা বি ভার্ব বসাতে হবে যেটা কি সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার বি ভার্ব কোনটা, ওয়াজ এবং ইজ। আচ্ছা এখানে আমরা ওয়াজ কেন বসালাম বলো তো ভাইয়া,
তোমরা জানো তোমাদের রাইট ফর্ম অফ ভার্বের যে কোশ্চেনটা কিভাবে আসে, প্যাসেজ আকারে আসে। আর এখানে তো আমি তোমাদের এক্সাম্পলের জন্য ওই প্যাসেজ গুলো থেকে সেন্টেন্স গুলো মানে কি কেটে কেটে এখানে নিয়ে আসছি। মানে আমি হয়তোবা যেই প্যাসেজটা থেকে এই সেন্টেন্সটা নিয়ে আসছি ওই সেন্টেন্সটা কি হয়তোবা পাস্ট টেন্সে ছিল, এর জন্য এখানে আনসার দেয়া ওয়াজ, কিন্তু তোমার এটা পাস্ট টেন্সে আছে নাকি প্রেজেন্ট টেন্সে আছে এটা দেখা তোমার কি মূল লক্ষ্য না। এই রুলস অনুযায়ী তোমাকে এটা শিখতে হবে যে হিয়ার এবং দেয়ারের পর মানে আমাদের ভার্বটা কি তোমার সিঙ্গুলার হবে না প্লুরাল হবে। যদি তোমাদের পুরো প্যাসেজটা পাস্ট টেন্সে থাকে তাহলে তোমরা কি দিবা, পাস্ট টেন্সের আনসার দিবা। আর যদি তোমার পুরো সেন্টেন্সটা যদি তোমার প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে কি প্রেজেন্ট টেন্সের ভার্ব অনুযায়ী আনসার দিবা। কিন্তু তোমার মূল লক্ষ্য হলো হেয়ার এবং দেয়ার দ্বারা কোনো সেন্টেন্স যদি শুরু হয় এরপরে যে ভার্বটা বসবে এটা ডিপেন্ড করবে এর পরবর্তী নাউন বা সাবজেক্টের উপর। এর পরবর্তী নাউন বা সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তোমাদের ভার্ব বসাতে হবে কি সিঙ্গুলার, আর এর পরবর্তী নাউন বা সাবজেক্টটা যদি প্লুরাল হয় তোমাকে ভার্ব কি বসাতে হবে, প্লুরাল বসাতে হবে। ধরো এই প্যাসেজটা আমার যদি পাস্ট টেন্সে থাকে তাহলে এখানে ধরো কি আছে, সাবজেক্টটা আমাদের কি সিঙ্গুলার আছে, আমরা ওয়াজ বসাবো। আবার এই প্যাসেজটা যদি আমাদের প্রেজেন্ট টেন্সে থাকে এখানে সাবজেক্টটা আছে কি সিঙ্গুলার, তাহলে আমরা কি বসাবো, এটা সিঙ্গুলার বি ভার্ব। সিঙ্গুলার বি ভার্ব কোনটা, ইজ বসাবো। সহজভাবে আমরা বুঝে গেলাম। এখন আমরা 2 নাম্বার एग्जांपले যাই, দেখি কি বলছে। হিয়ার ড্যাশ এ বুক, এই যে দেখো হেয়ার বা দেয়ার দ্বারা আমাদের সেন্টেন্সটা শুরু হইছে এবং এই ভার্বটা যে আমরা বসাবো এটা বি ভার্ব বসাইতে বলছে। এই বি ভার্বটা আমরা যে বসাবো এটা ডিপেন্ড করবে কোনটার উপর, এই যে এ বুক এই সাবজেক্টটার উপর। এই সাবজেক্টটা যদি আমাদের সিঙ্গুলার হয় আমরা এখানে একটা সিঙ্গুলার ভার্ব বসাবো, এই সাবজেক্টটা যদি আমাদের প্লুরাল হয় তাহলে আমরা এখানে কি এটা প্লুরাল ভার্ব বসাবো। এ বুক কি একটা সিঙ্গুলার সাবজেক্ট, যেহেতু এটা সিঙ্গুলার সাবজেক্ট আমরা একটা সিঙ্গুলার বি ভার্ব বসাবো, তাই আমরা এখানে ইজ বসালাম। সেন্টেন্সটা যদি তোমাদের প্যাসেজটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে তোমরা ইজ বসাবা, আর পাস্ট টেন্সে থাকে কি বসাবা, ওয়াজ বসাবা। আচ্ছা আমরা 3 নাম্বার एग्जांपले দেখি কি বলছে। দেয়ার ড্যাশ মেনি স্টুডেন্টস, এই যে দেখো দেয়ার দ্বারা বাক্যটা শুরু হয়েছে, এই যে এই ভার্বটা বসাবো, এই ভার্বটা ডিপেন্ড করবে আমার এইটার উপর। দেখো মেনি স্টুডেন্টস, মেনি স্টুডেন্টস মানে কি অনেকগুলো শিক্ষার্থী, তার মানে কি এটা একটা প্লুরাল, তাহলে আমাদের এখানে একটা প্লুরাল বি ভার্ব বসাতে হবে। এখন যদি আমাদের প্যাসেজটা প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে আমরা আর বসাবো, আর প্যাসেজটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে আমরা কি বসাবো, ওয়ার বসাবো। তাহলে আমরা 3 নাম্বারের আনসারও পেয়ে গেলাম। এখন আমরা 4 নাম্বারে যাই, দেখি কি বলছে। দেয়ার ড্যাশ এ স্কুল ইন আওয়ার ভিলেজ, দেখো তো এখানে দেয়ার দ্বারা সেন্টেন্সটা শুরু হয়েছে। এখন আমরা যে ভার্বটা বসাবো এটা ডিপেন্ড করবে কোনটার উপর, এই যে পরবর্তী যে নাউন বা সাবজেক্টটা আছে এইটার উপর। দেখো তো এখানে কি আছে, এ স্কুল। এ স্কুল কি এটা সিঙ্গুলার সাবজেক্ট, যেহেতু এ স্কুল একটা সিঙ্গুলার সাবজেক্ট তাহলে আমরা এখানে এমন একটা বি ভার্ব বসাবো যেটা আমাদের কি সিঙ্গুলার। আমাদের প্যাসেজটা যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে আমরা ইজ বসাবো, আর প্যাসেজটা যদি আমাদের পাস্ট টেন্সে হয় তাহলে আমরা কি বসাবো, ওয়াজ বসাবো। তাহলে আমরা খুব সহজেই এই 13 নাম্বার নিয়মটাও শিখে গেলাম। এখন আমরা কি পরের নিয়মে চলে যাব। আচ্ছা আমরা পরবর্তী রুলে চলে আসছি। পরবর্তী নিয়মে কি বলছে আমাদের, পরবর্তী নিয়মটা হলো প্রিপোজিশন টু এর ব্যবহার। আচ্ছা এটা কি আমাদের পড়ার দরকার আছে, এটা তো আমরা ছোট থেকে পড়ে আসছি, আর এটার মতো সহজ নিয়ম আর মনে হয় রাইট ফর্ম ভার্বে নাই। আমরা ছোট থেকে পড়ে আসছি যে প্রিপোজিশন টু এর পর সবসময় কি বসে, ভার্বের বেস ফর্ম বসে। মানে প্রিপোজিশন টু এর পর যদি কোনো ভার্ব বসে সেটা সবসময় কি বেস ফর্মে বসে। তাহলে আমরা যদি এখন এক্সাম্পল করি তাহলে আমরা খুব সহজে বুঝতে পারবো, এবং এই নিয়মে আমরা খুব বেশি সময় নষ্ট করবো না, কারণ এই নিয়মটা একেবারেই সহজ এবং কি আমরা ছোট থেকে পড়ে আসছি। প্রিপোজিশন টু এর পর সবসময় কি বসবে, যদি কোনো ভার্ব বসে তাহলে সেই ভার্বের বেস ফর্ম বসবে। কিছু ব্যতিক্রম নিয়ম আছে, এগুলো আমরা একটু পরেই পড়বো। আচ্ছা আমরা আগে এক্সাম্পল গুলো দেখি কি বলছে। he went to market to dash a shirt, এই যে দেখো টু হলো প্রিপোজিশন, এরপরে যদি কোনো ভার্ব বসে তাহলে সেটা কি বেস ফর্মে বসবে। তাহলে আমরা কি বাই এর বেস ফর্ম কি বাই, তাহলে আমাদের সঠিক আনসার হয়ে যাবে বাই। এখন আমরা 2 নাম্বার एग्जांपले যদি যাই, you need to dash it, আচ্ছা দেখো তো টু আমরা আইডেন্টিফাই করে নিলাম এটা কি প্রিপোজিশন টু আছে, এরপরে যদি আমাদের যে ভার্বটাই বসবে সেটা কি বেস ফর্মে বসবে, তাহলে ডু এর বেস ফর্ম কি ডু, তাহলে আমাদের সঠিক আনসার কি হয়ে যাবে, ডু হয়ে যাবে। এখন আমরা 3 নাম্বার एग्जांपले যদি যাই, I want to dash English, এই যে টু এর পর সবসময় কি বসে, ভার্বের বেস ফর্ম বসে, তাহলে আমরা লার্ন এর বেস ফর্ম কি লার্ন, আমাদের সঠিক আনসার হবে লার্ন। এখন যদি আমরা 4 নাম্বারে চলে আসি, she came here to dash me, দেখো তো এখানে আমাদের কিছু দেখার দরকার আছে, এই যে এখানে টু আছে, এরপর যদি কোনো একটা ভার্ব বসে সেটা সবসময় কি বসবে, বেস ফর্মে বসবে, তাহলে মিট এর বেস ফর্ম কি মিট। তাহলে আমরা আমাদের 4 নাম্বার एग्जांपलेর সঠিক আনসার পেয়ে গেলাম। আর এই নিয়মটাতে আমরা খুব বেশি সময় নষ্ট করলাম না, কারণ এই নিয়মটা আমরা সকলেই বুঝি এবং সকলের কাছে কি সহজ মনে হয়। এখন আমরা কি পরবর্তী রুলসে চলে যাব।
আচ্ছা, আমরা দেখো পরবর্তী নিয়মে চলে আসছি। পরবর্তী নিয়মটা 16 নাম্বার নিয়ম, একটু ব্যতিক্রম। এই যে আমরা একটু আগে বলছিলাম না, প্রিপোজিশন টু এর পর সবসময় কি ভার্বের বেস ফর্ম বসে, কিন্তু কিছু ব্যতিক্রম নিয়ম আছে। দেখি তো সেই ব্যতিক্রম নিয়ম কোনগুলো। সাধারণত টু এর পর ভার্বের বেস ফর্ম বসলেও নিচের ফ্রেজগুলোর পর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এইখানে এই কিওয়ার্ড গুলো যে দিছি, যে গত ক্লাসে বলছিলাম না যে এইগুলাতে কিওয়ার্ড থাকবে, সেই কিওয়ার্ড গুলো তোমরা একটু বেশি বেশি পড়ার চেষ্টা করবা। ওই কিওয়ার্ড গুলো যদি মনে রাখতে পারো তাহলে এই টাইপের কোশ্চেন গুলো খুব সহজে আনসার করতে পারবা। তাহলে আমরা দেখি তো কিওয়ার্ড গুলো কি কি। উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, মাইন্ড, উড ইউ মাইন্ড, ক্যান নট হেল্প, কুড নট হেল্প। এবং প্রিপোজিশন টু বাদে, মানে টু ছাড়া যত প্রিপোজিশন আছে এরপর কি বসে, সবসময় ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তাহলে কি হবে আমাদের কিওয়ার্ড গুলো? উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, মাইন্ড, উড ইউ মাইন্ড, ক্যান নট হেল্প, কুড নট হেল্প। এবং টু বাদে অন্য যে সকল প্রিপোজিশন আছে, সকল প্রিপোজিশনের পর সবসময় কি বসবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তাহলে আমরা কি কিওয়ার্ড গুলো আরো বেশি বেশি পড়বো যাতে আমাদের এই কিওয়ার্ড গুলো মনে থাকে। এখন আমরা কি এক্সাম্পলে চলে যাবো, দেখি কি বলছে। হি ইজ লুকিং ফরওয়ার্ড টু ড্যাশ এ জব। আচ্ছা দেখো তো এখানে কিওয়ার্ড পাইছি কিনা। এই যে লুক ফরওয়ার্ড টু বা লুকিং ফরওয়ার্ড টু যাই থাকুক না কেন, এইখানে দেখো লুকিং ফরওয়ার্ড টু এর পরে আমরা কি জানি, যে ভার্বটা বসবে ওটার সাথে কি হবে, আইএনজি যুক্ত হবে। তাহলে আমরা চোখ বন্ধ করে যে ভার্বটা থাকবে ওটার সাথে কি করব, আইএনজি যুক্ত করে দিব। তাহলে আমাদের সঠিক আনসার কি হয়ে যাবে, গেটিং। এরপরে যদি আমরা 2 নাম্বার এক্সাম্পলে যাই, দেখি কি বলছে। I went there with a view to dash a house। দেখো তো এখানে with a view to, এখানে আমরা কিওয়ার্ড কিন্তু আইডেন্টিফাই করে ফেলছি। এই কিওয়ার্ডের পর সবসময় কি বসবে, এই কিওয়ার্ডের পর যদি ভার্ব বসে তাহলে ওই ভার্বের সাথে কি সবসময় আইএনজি যুক্ত হবে। তাহলে আমাদের সঠিক আনসার কি হবে, বায়ের সাথে আমরা কি করব, শুধু আইএনজি যুক্ত করে দিব। তাহলে কি আমাদের সঠিক আনসার হয়ে যাবে। তাহলে আমরা বায়ের সাথে আইএনজি যুক্ত করে দিব শুধু। তাহলে এখন আমরা যদি 3 নাম্বার এক্সাম্পলে যাই, হি ক্যান নট হেল্প ড্যাশ। আচ্ছা দেখো তো এখানে ক্যান নট হেল্প কোথায় ছিল, এই যে দেখো ক্যান নট হেল্প ছিল এখানে, দেখছো এই যে ক্যান নট হেল্প। এই ক্যান নট হেল্প যদি কোনো সেন্টেন্সে থাকে এবং এরপরে যদি কোনো ভার্ব বসে, তাহলে সেই ভার্বের সাথে কি বসবে, আইএনজি যুক্ত করে দিব আমরা। তাহলে এখানে মানে আনসার ভার্ব আছে ক্রাই, আমরা আনসার আমাদের মানে সঠিক আনসারটা কি হবে, ক্রাইয়ের সাথে আমরা শুধু আইএনজি যুক্ত করে দিব। তাহলে আমাদের সঠিক আনসার হয়ে যাবে। এখন আমরা 4 নাম্বার এক্সাম্পলে যদি যাই, উড ইউ মাইন্ড। আচ্ছা এই দেখো তো পড়ছিলাম প্রথমেই, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, মাইন্ড, উড ইউ মাইন্ড, ক্যান নট হেল্প, কুড নট হেল্প। এই যে দেখো উড ইউ মাইন্ড, এই উড ইউ মাইন্ডের পর যদি কোনো ভার্ব বসে তাহলে সবসময় ওই ভার্বের সাথে কি হবে, আইএনজি যুক্ত হবে। তাহলে এখানে আছে উড ইউ মাইন্ড, এখানে হ্যাভ আছে, আমাদের কিচ্ছু দেখার দরকার নেই, হ্যাভ এর সাথে কি করবো, শুধু আমরা আইএনজি যুক্ত করে দিব। তাহলে কি আমাদের সঠিক আনসার হয়ে যাবে। তাহলে আমরা এই 16 নাম্বার যে ব্যতিক্রম রুলটা, এটা তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। এই কিওয়ার্ড গুলো যদি তোমরা মনে রাখতে পারো তাহলে খুব সহজেই এই টাইপের যে কোশ্চেন গুলো যদি তোমাদের পরীক্ষায় আসে, খুব সহজেই তোমরা এই টাইপের কোশ্চেন গুলো আনসার করতে পারবা। তাহলে আমরা 16 নাম্বার রুলসটা খুব সহজে বুঝে গেলাম। এখন আমরা কি পরবর্তী রুলসে চলে যাব। আচ্ছা আমরা পরবর্তী রুলসে চলে আসছি। পরবর্তী রুলসে কি বলছে, উড দ্যাট যুক্ত বাক্যের ক্ষেত্রে কোনো বাক্য উড দ্যাট দিয়ে শুরু হলে সাবজেক্টের পর কুড বসে এবং এর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ভার্বের বেস ফর্ম বসে। আচ্ছা এই বাংলাটা আমাদের বোঝার দরকার নাই, সহজভাবে বুঝো। কোনো একটা বাক্য যদি উড দ্যাট দিয়ে শুরু হয় তাহলে যে সাবজেক্টটা থাকবে ওই সাবজেক্টের পরে আমরা জাস্ট একটা কুড বসাবো, আর এরপরে কি বসাবো, ভার্বের বেস ফর্ম। আচ্ছা এটা কি আমাদের পড়ার দরকার আছে? কুডের পর ভার্বের বেস ফর্ম বসাবো। আমরা কি জানি, কুড একটা মডাল ভার্ব, আর মডাল ভার্বের পর সবসময় কি বসে, মডাল ভার্বের পর সবসময় ভার্বের বেস ফর্ম বসে। তাহলে কি উড দ্যাট দিয়ে যদি কোনো একটা বাক্য বা কোনো একটা সেন্টেন্স যদি শুরু হয় তাহলে আমরা কি বসাবো, শুধু সাবজেক্টের পর একটা কুড বসাবো, আর যে মেইন ভার্বটা থাকবে ওটার কি বসাবো, ওটার বেস ফর্ম বসাবো। কারণ আমরা জানি কুডের পর কুড একটা কি মডাল ভার্ব, আর মডাল ভার্বের পর সবসময় কি বসে, ভার্বের বেস ফর্ম বসে। তাহলে আমাদের বোঝার বিষয় হলো যে কোনো একটা সেন্টেন্স যদি উড দ্যাট দিয়ে শুরু হয় তাহলে সাবজেক্টের পর কি বসবে, শুধু কুড বসবে। আচ্ছা এক্সাম্পল যদি আমরা কিছু প্র্যাকটিস করি, দেখি কি বলছে, উড দ্যাট আই ড্যাশ রিচ। আচ্ছা বলছে উড দ্যাট দিয়ে বাক্যটা শুরু হয়েছে, এই যে সাবজেক্ট আছে আই, এরপরে কি বসাবো আমরা, এরপর শুধু একটা কুড বসাবো। এই যে কুড বসালাম, আর যে ভার্বটা থাকবে ওটার বেস ফর্ম বসাবো। আচ্ছা এখানে কি বসাইতে বলছে, এটা বি ভার্ব বসাইতে বলছে। আর আমরা কি জানি বি ভার্বের বেস ফর্ম কি, বি ভার্ব কোনগুলো, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। আর এই বি ভার্ব গুলোর বেস ফর্ম কি, এই বিই, এই ওয়ার্ডটাই কি বি ভার্বের বেস ফর্ম। তাহলে আমাদের সঠিক আনসার হবে কি, উড বি। আচ্ছা এখন আমরা যদি 2 নাম্বার এক্সাম্পলে যাই, দেখি কি বলছে।
উড দ্যাট আই ড্যাশ ইন দ্য স্কাই। আচ্ছা দেখো তো এখানে কি আছে, উড দ্যাট দিয়ে বাক্যটা শুরু হয়েছে এবং তাহলে আমরা কি করব, উড দ্যাট দিয়ে যদি কোনো একটা সেন্টেন্স শুরু হয় তাহলে যে সাবজেক্টটা থাকবে এই সাবজেক্টের পর আমরা কি বসাবো, এটা কুড বসাবো, আর যে ভার্বটা থাকবে ওটার বেস ফর্ম বসাবো। তাহলে এখানে আমরা কুড বসালাম আর এখানে কি আছে, ফ্লাই, ফ্লাই এর বেস ফর্ম কি, ফ্লাই। তাহলে আমাদের কি হবে আনসার, সঠিক আনসারটা হবে কুড ফ্লাই। তাহলে এখন আমরা কি 2 নাম্বার এক্সাম্পলের সঠিক আনসার পেয়ে গেলাম। কারণ আমরা 3 নাম্বার এক্সাম্পলে যদি যাই দেখি কি বলছে, উড দ্যাট আই ড্যাশ এ কার। আচ্ছা বলতেছে উড দ্যাট, উড দ্যাট দিয়ে যদি কোনো একটা সেন্টেন্স শুরু হয় আমরা কি পড়ছিলাম, যে সাবজেক্টটা থাকবে ওটার পরে আমরা কি বসাবো, শুধু একটা কুড বসাবো। তাহলে এই যে সাবজেক্ট আছে আই, এরপরে আমরা বসাবো কি কুড, আর এখানে যে ভার্বটা থাকবে বা মেইন ভার্বটা থাকবে ওটার আমরা কি ওটা শুধু একটা বেস ফর্ম বসায় দিব। তাহলে বাই এর বেস ফর্ম কি, বাই এর বেস ফর্ম হলো বাই। তাহলে আমাদের কি সঠিক আনসার কোনটা হবে, কুড বাই। তাহলে আমাদের যে 18 নাম্বার যে নিয়মটা ছিল এটা আমরা খুব সহজেই বুঝে গেলাম। এখন আমরা কি পরের নিয়মে চলে যাব। আচ্ছা আমরা পরবর্তী রুলসে চলে আসছি, দেখি পরবর্তী রুলসে কি বলছে। উইশ ফ্যান্সি ইট ইজ টাইম থাকলে কি হবে, বাক্যে উইশ ফ্যান্সি ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম ইত্যাদি থাকলে পরবর্তী মূল ভার্বটির পাস্ট টেন্স হবে বা V2 ফর্ম হবে। তাহলে আমাদের বাংলাটা বোঝার দরকার নাই, আমরা জাস্ট সহজ করে বুঝবো। কোনো একটা সেন্টেন্সে যদি উইশ ফ্যান্সি ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম থাকে তাহলে এরপরে যে ভার্বটা বসবে ওটা আমাদের কি বসবে, V2 ফর্মে বসবে বা পাস্ট টেন্সে বসবে। তাহলে আমাদের কিওয়ার্ড গুলো মনে রাখতে হবে। কিওয়ার্ড গুলো কি কি, উইশ ফ্যান্সি ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম। এই কিওয়ার্ড গুলো যদি আমরা কোনো সেন্টেন্সে পাই তাহলে এরপরে যে ভার্বটা বসবে ওটা সবসময় কি পাস্ট টেন্সে বসবে বা V2 ফর্মে বসবে। এখন আমরা যদি এক্সাম্পল গুলো প্র্যাকটিস করি তাহলে দেখবা যে আমরা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবো। যেমন দেখো কি বলছে 1 নম্বরে, আই উইশ আই ড্যাশ দ্য প্রাইস। এই যে উইশ আমরা কিওয়ার্ড পেয়ে গেছি, কোনো একটা সেন্টেন্সে উইশ আছে মানে কি আমরা এরপরে যে ভার্বটা বসাবো ওটা কি V2 ফর্মে বসাবো। তাহলে উইন এর V2 ফর্ম কি ওন। তাহলে আমাদের সঠিক আনসার কি ওন। এখন আমরা কি 2 নাম্বার এক্সাম্পলে চলে আসছি। এই 2 নাম্বার এক্সাম্পলে কি বলছে, ইট ইজ হাই টাইম ইউ ড্যাশ ইউরসেলফ। আচ্ছা এখানে কি আছে কিওয়ার্ড, ইট ইজ হাই টাইম। আমরা কি বলছিলাম একটু আগে যে ইট ইজ হাই টাইম যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে এই সেন্টেন্সের পর যে আমাদের মেইন ভার্বটা বসাতে হবে সেটা সবসময় কি পাস্ট টেন্সে বা V2 ফর্মে বসাতে হবে। তাহলে এখানে আমরা চেঞ্জ আছে আমরা কি বসাবো, চেঞ্জের V2 ফর্ম কি চেঞ্জড। তাহলে আমাদের সঠিক আনসার কি হয়ে যাবে, চেঞ্জড। কিন্তু একটু ব্যতিক্রম, একটু এই যে এই রুলসটা একটু ব্যতিক্রম নিয়ম আছে, কি সেটা জানো, কখনো তোমাদের এইভাবে আসে যে ইট ইজ হাই ইট ইজ হাই টাইম ইউ ড্যাশ ইউরসেলফ আছে না, এখানে তোমার ধরো যে টু ইউ এটা বাদ দিয়ে যদি টু আসে তখন তোমরা কি করবা, অনেক সময় আসে ইট ইজ হাই টাইম টু ড্যাশ ইউরসেলফ, এখানে যদি ইউ এর পরিবর্তে টু থাকে তখন তোমরা কি করবা, আমরা একটু আগে কি বলছিলাম টু এর পর সবসময় কি বসে, ভার্বের বেস ফর্ম বসে। তাহলে এই ইট ইজ হাই টাইমের পর টু দিয়েও আসতে পারে, যদি টু দিয়ে আসে তাহলে তোমরা কি আগের নিয়ম অনুযায়ী টু এর পর ভার্বের বেস ফর্ম বসাবা, তখন তোমরা কি মানে V2 ফর্ম বসাবা না। যদি এখানে ইট ইজ হাই টাইমের পর যদি টু থাকে তাহলে সবসময় তোমরা এখানে যে মেইন ভার্বটা থাকবে ওটার কি বেস ফর্ম বসাবা। আর টু ব্যতীত অন্য যা কিছুই থাকুক না কেন তোমরা সবসময় কি বসাবা, ওই ভার্বের V2 ফর্ম বা পাস্ট টেন্সে বসাবা ভার্বটা। তাহলে আমরা কি 2 নাম্বার এক্সাম্পলটাও সহজভাবে বুঝে গেলাম। এখন আমরা 3 নাম্বারে চলে আসি, দেখি কি বলছে, আই উইশ আই ড্যাশ দ্য পোর। এখানে উইশ আমরা কিওয়ার্ডটা আইডেন্টিফাই করে ফেললাম। আর আমরা কি জানি কোনো একটা সেন্টেন্সে যদি উইশ থাকে তাহলে এরপরে যে ভার্বটা বসবে ওটা কি পাস্ট টেন্সে বসবে বা V2 ফর্মে বসবে। তাহলে আমাদের হেল্পের V2 ফর্ম কি হেল্পড। তাহলে আমাদের সঠিক আনসারটি কি হয়ে যাবে, হেল্পড। তাহলে আমরা খুব সহজেই 19 নাম্বার নিয়মটাও শিখে গেলাম। এখন আমরা কি পরবর্তী নিয়মে চলে যাব। আচ্ছা আমরা পরবর্তী রুলসে চলে আসছি, দেখি পরবর্তী রুলসে কি বলছে, সিঙ্গুলার ভার্বের ব্যবহার। আচ্ছা দেখো এখানে অনেকগুলো কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ড গুলো যদি তোমরা মনে রাখতে পারো হয়তোবা এই যে এই রুলটা থেকে তোমাদের 1 নাম্বার কমন পেয়ে যেতে পারো, কারণ এই রুলটা অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখো কি রুলটা, এটা তোমাদের রাইটিং এর ক্ষেত্রে কাজে লাগতে পারে। দেখো কি বলছে, ইচ এভরি এভরিওয়ান এনিওয়ান many a man everybody everything anybody nobody no one nothing anything someone something one of either neither অথবা either of neither of, এই যে কিওয়ার্ড গুলো এই কিওয়ার্ড গুলো যদি কোনো সেন্টেন্সে পাও তাহলে এর পরবর্তী ভার্বটি কি হবে, সিঙ্গুলার হবে। তাহলে আমরা সহজভাবে যদি বুঝি এই কিওয়ার্ড গুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে ওই সেন্টেন্সে যে মানে ভার্বটা হবে ওটা কি হবে, সব সময় সিঙ্গুলার হবে। তাহলে কিওয়ার্ড গুলো যদি আমরা আবার দেখি, কিওয়ার্ড যেহেতু অনেকগুলো আমরা কি এটা একটু বেশি পড়ার চেষ্টা করব যাতে আমাদের কি এটা মনে থাকে। যেমন ইচ এভরি এভরিওয়ান এনিওয়ান মেনি এ ম্যান এভরিবডি
everybody, everything, anybody, nobody, no one, nothing, anything, someone, something, one of, either, neither অথবা either of, neither of এগুলোর পর সবসময় কি হবে, ভার্বটি সিঙ্গুলার হবে। এখন যদি আমরা এক্সাম্পলে যাই তখন আমরা কি আরো সহজে বুঝতে পারবো। যেমন কি বলছে, ইচ অফ দ্য বয়েজ, আচ্ছা বলছিলাম কি সরি যে এখানে দেয়া আছে ইচ, এভরি, তারপরে কি এভরিওয়ান, ইচ অফ, আইদার অফ, নাইদার অফ এগুলোর পর সবসময় কি হবে, আমাদের ভার্বটা সিঙ্গুলার হবে। কিন্তু তোমরা কনফিউজড হয়ে যাবা, কারণ ইচ অফ, আইদার অফ, নাইদার অফ এগুলোর পর সাবজেক্টটা থাকে প্লুরাল। ইচ অফ, আইদার অফ, নাইদার অফ এর পর কি হয়, সাবজেক্টটা প্লুরাল থাকে এবং ভার্বটা কি বসাতে হয়, সিঙ্গুলার বসাতে হয়। এর জন্য তোমরা অনেক সময় কনফিউজড হয়ে যাও যে আমাদের সাবজেক্ট তো প্লুরাল, তাহলে আমাদের কি ভার্বটা কি বসাতে হবে, প্লুরাল বসাতে হবে। কিন্তু না, এটার নিয়মই এটা যে ইচ অফ, আইদার অফ, নাইদার অফ এগুলোর পর সাবজেক্টটা থাকবে আমাদের প্লুরাল, কিন্তু আমাদের ভার্ব কি বসাতে হবে, সিঙ্গুলার ভার্ব বসাতে হবে। তাহলে এখানে আমাদের আনসারটা কি হবে, ইচ অফ আছে, আমরা কিওয়ার্ড আইডেন্টিফাই করে ফেলছি। আর আমরা জানি ইচ অফ এর পর সবসময় কি বসে, ইচ অফ এর পর সরি ইচ অফ এর পর যদি কোনো একটা ভার্ব বসে তাহলে সেই ভার্বটা সবসময় কি হবে, সিঙ্গুলার হবে। তাহলে আমাদের একের আনসার কি হবে, এটা বি ভার্ব বসাতে বলছে। দা বয়েজ প্লুরাল সাবজেক্ট আছে, কিন্তু আমরা ভার্ব কি বসাবো, সিঙ্গুলার বসাবো। কারণ কি, এটা আমাদের নিয়ম। এই কিওয়ার্ড গুলো থাকলে আমরা কি বসাবো, সবসময় ভার্বটা সিঙ্গুলার বসাবো। তাই আমরা এখানে ইজ বসালাম। এখন তোমাদের এই সেন্টেন্সটা যদি বা যে প্যাসেজটা থাকবে ওই প্যাসেজটা যদি প্রেজেন্ট টেন্সে হয় তোমরা ইজ বসাবা, পাস্ট টেন্সে হলে তোমরা ওয়াজ বসাবা। কিন্তু মেইন কনসেপ্ট হলো যে তোমরা মানে ভার্বটা কি সিঙ্গুলার বসাবা না প্লুরাল বসাবা। আচ্ছা এখন আমরা 2 নাম্বার एग्जांपल যদি যাই, ওয়ান অফ দ্য স্টুডেন্টস, এই যে ওয়ান অফ, ইচ অফ, আইদার অফ, নাইদার অফ এগুলোর পর সবসময় কি বসে, ভার্বটা সবসময় সিঙ্গুলার বসে। এরপর এগুলোর পর সাবজেক্টটা প্লুরাল থাকে এবং কি করে, এরপরে তোমার এগুলোর পর সাবজেক্টটা প্লুরাল থাকে এবং কিন্তু ভার্বটা কি বসাতে হয়, সিঙ্গুলার বসাতে হয়। এর জন্যই তোমরা এই রুলসটাতে অনেক বেশি কনফিউজড হয়ে যাও যে তোমরা সাবজেক্টটা দেখে ভাবো যে এই সাবজেক্টটা তো আমাদের প্লুরাল, তার মানে কি আমাদের ভার্বটা কি বসাতে হবে, প্লুরাল বসাতে হবে। যখনই তোমরা প্লুরাল একটা ভার্ব বসাবা তখনই তোমাদের রাইট মানে আনসারটা কি হয়ে যাবে, আনসারটা ভুল হয়ে যাবে। এর জন্য কি কিওয়ার্ড গুলো ভালোভাবে পড়বা। ওয়ান অফ আমরা কিওয়ার্ড পেলাম, এই ওয়ান অফ কিওয়ার্ডের পর সবসময় আমরা জানি কি হবে, যে ভার্বটা বসবে ওই ভার্বটা সিঙ্গুলার বসবে বা সিঙ্গুলার হবে। তাই আমরা এখানে কি ব্যবহার করলাম, ওয়াজ ব্যবহার করলাম। তোমাদের প্যাসেজটা যদি পাস্ট টেন্সে থাকে তোমরা ওয়াজ দিবা, আর প্যাসেজটা যদি তোমাদের প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে তোমরা কি দিবা, ইজ দিবা। আচ্ছা এখন পরে কি বলছে, এভরি ম্যান ড্যাশ হিজ কান্ট্রি। আচ্ছা দেখো তো এভরি, এই যে কিওয়ার্ডটা আমরা পেলাম, এই এভরি কিওয়ার্ড যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে ওই সেন্টেন্সে যে ভার্বটা বসবে ওটা কি বসবে, ওইটা সবসময় সিঙ্গুলার হবে। তাহলে এখানে কি আছে, ভার্ব লাভ আছে, কিন্তু আমরা এখানে আনসার কি দিব, লাভস। কারণ কি, মনে আছে প্রথম ক্লাসে যে বলছিলাম কোনো একটা ভার্বের সাথে যদি এস বাই এস যুক্ত হয় তাহলে ওই ভার্বটা কি হয়ে যায়, সিঙ্গুলার হয়ে যায়। আর এই ভার্বের সাথে যদি এস বাই এস যুক্ত না হয় তাহলে কি হবে, ওই ভার্বটা প্লুরাল থাকবে। তাহলে লাভ যদি আমরা বসাতাম তাহলে এই মানে আমাদের এই আনসারটা ভুল হয়ে যেত। কেন, লাভ হলো একটা প্লুরাল একটা ভার্ব, আর এই লাভের সাথে যখন আমরা এস বাই এস যুক্ত করে দিব তখন এই লাভটা কি হয়ে যাবে, সিঙ্গুলার হয়ে যাবে। কারণ এভরি এই কিওয়ার্ডটা যদি কোনো সেন্টেন্সে থাকে এরপরে যে ভার্বটা বসবে ওটা কি বসবে, ওটা একটা সিঙ্গুলার ভার্ব হিসাবে সিঙ্গুলার ভার্ব বসবে। এই এভরি কিওয়ার্ডের পর যদি কোনো একটা ভার্ব বসে তখন ওই ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে। তাই আমরা এখানে লাভ আছে এস বাই এস যুক্ত করে আমরা কি করে দিলাম, এই লাভ এই ভার্বটাকে আমরা সিঙ্গুলার করে দিলাম। তাহলে আমরা 3 নাম্বার एग्जांपलের সঠিক आंसर পেয়ে গেলাম। এখন আমরা 4 নাম্বার एग्जांपल চলে আসি, দেখি কি বলছে। neither of them dash ready। আচ্ছা এই যে দেখো neither of, either, neither অথবা কি either of, neither of এই কিওয়ার্ড গুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে ওই সেন্টেন্সের ভার্বটা কি বসবে, সিঙ্গুলার হবে। তাহলে এখানে neither of আমরা কিওয়ার্ডটা আইডেন্টিফাই করে ফেললাম। এখানে যে ভার্বটা বসবে ওটা আমরা কি বসাবো, এটা সিঙ্গুলার ভার্ব বসাবো। যদি সেন্টেন্সটা তোমাদের পাস্ট টেন্সে হয় তোমরা ওয়াজ বসাবা, সরি তোমাদের প্যাসেজটা যদি মানে পাস্ট টেন্সে হয় তোমরা ওয়াজ বসাবা, আর প্যাসেজটা যদি তোমাদের প্রেজেন্ট টেন্সে হয় তোমরা কি বসাবা, ইজ বসাবা। কিন্তু আমাদের মানে কোন টেন্সে বসবে এটা আমার এই রুল অনুযায়ী মেইন কনসেপ্ট না, এটা বোঝা। আমাদের বোঝার বিষয় হলো যে এই যে ভার্বটা বসাবো এটা সিঙ্গুলার বসাবো না প্লুরাল বসাবো, আর তোমরা কোন টেন্সে বসাবা এটা কি তোমরা প্যাসেজ দেখে আইডেন্টিফাই করবা। প্যাসেজটা যদি তোমার পাস্ট টেন্সে থাকে তাহলে তোমরা কি পাস্ট এটা সিঙ্গুলার ভার্ব ব্যবহার করবা, আর যদি প্রেজেন্ট টেন্সে থাকে প্যাসেজটা তাহলে কি তোমরা একটা প্রেজেন্ট টেন্সের সিঙ্গুলার ভার্ব ব্যবহার করবা। তাহলে আমরা খুব সহজেই 20 নাম্বার রুলসটাও কি শিখে গেলাম। তাহলে আজকে আমরা 20 পর্যন্তই রাখবো এবং পরবর্তী ক্লাসে আর বাকি মাত্র 3 বা 4টার মতো রুলস আছে ওইগুলো আমরা বাকি ক্লাসে শেষ করে ফেলবো। আর আজকে যে রুলস গুলো পড়লা তোমরা, আর যে রুলস গুলোতে বিশেষ করে কিওয়ার্ড গুলো ছিল সেই রুলস গুলো তোমরা বেশি বেশি পড়ার চেষ্টা করবা। মানে রুলস গুলো আবার প্রথম থেকে পড়ার দরকার নাই, জাস্ট কিওয়ার্ড গুলো পড়বা যাতে তোমার কিওয়ার্ড গুলো মনে থাকে এবং বাসায় এই রুলস এর উপর যে প্র্যাকটিস গুলো আছে সেগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবা। আর আমরা যখন মানে আজকে তো দ্বিতীয় পার্ট, তাই না,
আমরা যখন তৃতীয় পার্টটা শেষ করব, এরপরে আমরা রাইট ফরওয়ার্ড ভার্ব তোমাদের এক্স্যাক্টলি পরীক্ষায় যেভাবে কোশ্চেনটা আসে সেই কোশ্চেনের উপর আমরা কি করব, প্র্যাকটিস করব, যাতে আমাদের এই রাইট ফরওয়ার্ড ভার্বের উপর আমাদের ফ্লুয়েন্সি চলে আসে এবং এই রাইট ফরওয়ার্ড ভার্বের উপর আমরা যাতে 10-এ 10ই ইনশিওর করতে পারি। তাহলে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।